যে সম্পদ আপনারা সম্পদ আমি তো বলছি আপনারা কিছুদিন আগে আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম যে আমাদের 2008 সালে মনে আছে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, রংপুর, সিলেট, রাজশাহী এবং খুলনা, বরিশাল 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 খুলনা, রাজশাহী এবং সিলেট, রংপুর না। তো এই 4টে সিটি কর্পোরেশনে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন 2008 সালে তারাই আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2013 সালে, এবং যারা পরাজিত হয়েছিলেন তারাই আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই 2013 সালে। তো আমরা দেখিয়েছি যে এই 5 বছরে তখন কিন্তু ভালো দিন ছিল, এখনকার মতো এত খারাপ অবস্থা নয়। তখনকার ভালো দিনেই যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের আয় এবং তাদের নির্ভরশীলদের আয় আকাশচুম্বী হয়েছিল, আর যারা পরাজিত ছিলেন 5 বছরে তাদের আয় কারো কারো কমেছে। তো আমরা শুধু তাই নয়, গত 24-এর নির্বাচনের আগে আমরা আওয়ামী লীগের সব প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী নয়, সব প্রার্থীদের গড় আয়ের এবং তাদের নির্ভরশীলদের গড় আয় কী হয়েছে আমরা সেই তথ্য তুলে ধরেছিলাম, আপনাদের মাঝে মনে আছে। আমরা দেখিয়েছিলাম যে 2008 সালে গড়ে বিএনপির প্রার্থীদের থেকে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় কম ছিল 2008 সালে, কারণ এর আগে বিএনপি ক্ষমতায় ছিল। তারপরে 2008 সাল থেকে 2024 সালে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় আকাশচুম্বী হয়েছে। আর বিএনপি তো শুধু দুটো নির্বাচনে অংশগ্রহণ করেছে, 2008 সালে এবং 2018 সালে। তো দুই সালের আমাদের কাছে হলফনামা ছিল, আমরা দেখেছি তাদের আয় গড় আয় সামান্য বেড়েছে, সামান্য একবারে। আমরা এগুলো আবার তুলে ধরবো। তার মানে আমি যে বলছি ক্ষমতার সাথে মধু, ওই যে ক্ষমতাতে মধু আছে, জাদুর কাঠি আছে। তো এই আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা জানতে চাই তারা এই ক্ষমতার যাওয়ার মাধ্যমে যে অর্থবিত্তের মালিক হওয়ার যে সুযোগ, রাজনীতির ব্যবসায়ের রাজনীতিকরণ, এটার কিভাবে অবসান ঘটাবে, এবারে আমরা সুস্পষ্ট অঙ্গীকার দেখি। এখন আপনাদের দায়িত্ব আমাদের গণমাধ্যমের এই যে সমাজের দর্পণ হিসাবে আমরা একটা সুযোগ করে দিয়েছি, আপনারা এগুলো তুলে ধরেন। আমরা ওই তথ্যগুলো সংগ্রহ করেছি এবং আমরা প্রতিবারের মতো এবারও আমরা এগুলো প্রসেস করব। আমরা অনুযায়ী প্রতিটা এই যে নির্বাচনী এলাকা অনুযায়ী আমরা কম্পারেটিভ স্টেটমেন্ট, তুলনামূলক চিত্র তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অনেকগুলো মুখোমুখি অনুষ্ঠান করব, ভোটাররা যাতে প্রার্থীদের প্রশ্ন করতে পারে। তা আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব, কিন্তু এটা এই যে কি সাংবাদিকতা বলে কি, ওই অনুসন্ধানী সাংবাদিকতা, আপনাদের এখন অনুসন্ধানী সাংবাদিকতা করার সুযোগ সৃষ্টি হয়েছে। তো আমি আশা করি আপনারা সেই কাজটা করবেন, আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি। এই যে আমরাই কিন্তু এই হলফনামার বিধানটা অন্তর্ভুক্ত করার ব্যাপারে সুজনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আমাদের যে সহসভাপতি জাস্টিস মতিন, তিনিই প্রথম এই রায়টা লিখেছিলেন। তো আমরা এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো জনগণ ক্ষমতায়িত হবে, তথ্যের ভিত্তিতে ক্ষমতায়িত হবে। ক্ষমতায়িত হয়ে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবে, আবেগের বশবর্তী না হয়ে, স্লোগানের ভিত্তিতে ওই যে না হয়ে, বিভ্রান্ত না হয়ে তারা জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবে। পালাবে আরও আমরা আশা করি। কিন্তু নির্বাচন কমিশন কোনো অবস্থান নিতে পারবে না। নির্বাচন কমিশন যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, মানুষ তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই কাজটা করলেই সেই কাজটাই তাদের কাছে কাঙ্ক্ষিত। আমি আশা করি তারা সেটা করবে। আর আপনি শেষ প্রশ্নটা কি করছিলেন? ও আচ্ছা, এই